চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত মনে হচ্ছে, বাড়িতে উৎসব লেগেছে, পুরো বাড়ি সুন্দর পরিপাটি করে সাজানো গুছানো হচ্ছে। কোনো জায়গায় যেন ময়লা না থাকে সে ডিরেকশন দিচ্ছে মহিমা চৌধুরী, মানে আমার আম্মু, আর রান্না নিয়ে দৌড়াদৌড়ি করছে রাহেলা চৌধুরী, তিনি আমার বড় আম্মু। সকালে কলেজে যাওয়ার সময় সব ঠিকঠাক ছিল, কলেজ থেকে এসে বিকেল থেকে দেখতেছি এত আয়োজন, এখন সন্ধে তবুও শেষ হয়নি। আম্মু আর বড় আম্মুকে জিজ্ঞেস করলে তারা কাজের তাগড়া দিয়ে চলে যায়। যাওয়ার আগে আম্মু বলে যায়, তোর জঙ্গল রুমটা পরিষ্কার করবি, সারাদিন শুয়ে বসে থাকিস তবুও নিজের সামান্য রুমটা গুছিয়ে রাখিস না। মেঘলার মেজাজ গরম হয়ে গেল। একে তো প্রশ্নের কোনো উত্তর দিল না, সাথে বকা ফ্রি। এজন্য রেগে চলে আসছিল। তখন হৃদিতার দেখা হয়। মেঘলার মুখে রাগ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, মুখটা এমন করে রেখেছিস কেন? মেঘলা মুখ ফুলিয়ে রেখে বলে, সবাই আজকে এত আয়োজন করছে, পুরো বাড়ি পরিষ্কার করে রান্না নিয়ে ব্যস্ত, এর কারণ কি? আম্মুকে জিজ্ঞেস করলাম, বলল না। কাজের তাড়া দিয়ে চলে গেল, সাথে চারটা কথা শোনাল। আমি নাকি কোনো কাজ করি না, নিজের ঘরটা গুছিয়ে রাখি না। হ্যাঁ, আমি একটু অগোছালো, সেটা তো তাদের জন্যই। তারা সব সময় গুছিয়ে দেয়। এত আদরে মানুষ করতে কে বলছে, এখন কথা শোনানোর জন্য? হৃদিতা হেসে ফেলে। তোর প্রশ্নের উত্তর দিতে পারি আমি, কিন্তু। কিন্তু কি আপু? তোর দুলাভাই আজকে আসবে, তাকে আজ শায়েস্তা করব, সে কেন বউ রেখে গেলে আর খোঁজ থাকে, এজন্য একটা হেল্প করবি? মেঘলা ঝটপট রাজি হয়ে যায়। ঠিক আছে, করব, এবার বলো কারণটা কি? এত আয়োজনের কারণ একজনের জন্য কজ, আজকে চৌধুরী বাড়ির সকলের আদরের বড় ছেলে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আহিয়ান চৌধুরী রোদ্দুর বাড়িতে আসছে, এজন্য আম্মু, বড় আম্মু, ছোট চাচি, কারো আনন্দের সীমা নেই। হৃদিতার কথা শুনে মেঘলার চুপ হয়ে যায়, মুখ দেখে বোঝা মুশকিল কি চলছে মনে। কি রে, রোদ্দুর ভাইয়ের কথা শুনে চুপ হয়ে গেলি কেন? তুই খুশি হসনি? মেঘলা মেকি হাসি দিয়ে বলে, হ্যাঁ ভীষণ খুশি হয়েছি, দেখছো না দাঁত বাহির করে হাসছি বলে দাঁত বাহির করে। অথচ তার মনে চলছে অন্য কথা। রোদ্দুর ভাই আসছে মানে সবাই তাকে নিয়ে পাগল হবে, তিনি যা বলবে তাই শুনতে হবে, আর আমার অবস্থা 12টা বাজবে বাসায় না থেকে। যে কলেজের খোঁজ রাখে, একদিন ক্লাস বাদ দিয়ে ঘুরতে গেলে সে খবর তার কাছে পৌঁছায়। তো সেদিন সব ফ্রেন্ডসরা মিলে ঠিক করলাম আজকে ক্লাস করব না, সবাই মিলে ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ। গেলাম ঠিকই, কিন্তু ঘুরতে আর পারলাম না। যাওয়ার ঠিক 20 মিনিট পর রোদ্দুর ভাইয়ের নাম্বার থেকে কল আসলো। ভয়ে রিসিভ করতেই রাগান্বিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে কতবার বলেছি কলেজ থেকে একা ঘুরতে যাবি না, এত বলার পরেও শুনিস না কেন? ছোট আম্মুকে বলে কি তোর কলেজ আসা বন্ধ করব সেটাই চাস? একটু সাহস জুগিয়ে উত্তর দিয়েছিলাম, আমি একা নয় রিন্তি, অবন্তিকা, সাথী সকলে আমার সাথে আছে তো। আর আম্মুকে বলবেন না প্লিজ, আর কখনো আসবো না, এটাই লাস্ট। আবার মুখে মুখে তর্ক করিস। আমি জানতে চেয়েছি কে সাথে আছে তা জানি। দূরে থাকি বলে ভাবিস না কোনো খোঁজ রাখি না। আমি মানা করেছি, তারপর বেরোস কেন? আজকের পর আবার এক ভুল হলে কি করব বুঝতে পারবি। কথাগুলো বলে কল কেটে দিল। সেদিনের হুমকির ভয়ে আর কখনো কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যায়নি। আর সেদিনের পর উনার সাথে কথা হয়নি। দেখা হয়েছিল সেই 2 বছর আগে, হৃদিতা আপুর বিয়েতে এসেছিলেন, দূর থেকে দেখেছিলাম, অপলকভাবে তাকিয়েছিলেন। সেই চোখের নীরব ভাষা বুঝতে পারিনি বলে আমিও চেয়েছিলাম। এবার পরিচয়টা জেনে নেই। আমি মাসফিয়া চৌধুরী, মেঘলা এ বাড়ির সবার ছোট আদরের মেয়ে। আমার আব্বুরা 2 ভাই 1 বোন। আব্বুর নাম আলিফ চৌধুরী আর বড় আব্বুর নাম আফজাল চৌধুরী, আর সবার ছোট ফুফি যার নাম রাজিয়া চৌধুরী। বড় আব্বুর 1 ছেলে 1 মেয়ে। একজন রোদ্দুর চৌধুরী যার পুরো নাম আহিয়ান চৌধুরী রোদ্দুর, আরেকজন হৃদিতা চৌধুরী। আর আমরা 1 ভাই বোন, একজন আমি আর একজন আমার বড় ভাই মাহিম চৌধুরী, যে পেশায় একজন বিজনেসম্যান প্লাস পড়াশোনা দুটোই করছে। ছোট ফুফির 2 মেয়ে লায়লা আর শায়লা। আম্মু আর বড় আম্মুর কথা আগে বলেছি। এই কয়জন মিলে চৌধুরী পরিবার। দাদু দিদা কয় বছর আগেই মারা গেছেন, যাদের আমি ভীষণ মিস করি। পরিচয় শেষে বর্তমান। মেঘলার মনে ভয় বিরক্তি দুটোই। আজ আবার সেই আতঙ্ক, মানে রোদ্দুর ভাই আসবে, আমার সব স্বাধীনতা শেষ, এখন শুধু নিয়মের মধ্যে থেকে ধমক খেতে হবে ভেবে আমার নিষ্পাপ মনটা বিষিয়ে উঠছে। আর একটা কথা, আহিয়ান চৌধুরী রোদ্দুর 2 বছর পর বাসায় আসছে, তাই বলে ভাববেন না সে বিদেশ থেকে আসছে, আসলে উনি পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। পুরো 2 বছর পর বাসায় আসছে। এতদিন না আসার কারণ ঠিক জানি না, আমার মনে হয় পড়াশোনার জন্য আসে না, উনি আবার পড়াশোনায় ফার্স্ট ক্লাস। তাতে কি আমিও উনার থেকে কম না? ক্লাসে প্রথম না হলেও দ্বিতীয় তো।
এবার থেকে রোদ্দুর ভাইয়ের ধমক খাওয়ার জন্য রেডি হও, আমি আগে অনেক খেয়েছি, বিয়ে হয়ে বেঁচে গেছি। মেঘলা হৃদিতার দিকে চোখ গরম তাকিয়ে বলে, ও তুমি তো বেঁচে গেছো, কিন্তু আমার বেচারা দুলাভাইটাকে ধমকের উপর রেখে শোধ তুলো। যাকে বলে বিড়ালের রাগ শুটকির উপর। এসব বলে মুখ বেঁকিয়ে চলে আসে নিজের রুমে। তারপর বিড়বিড় করে বলছে, যেই আসুক তাতে আমার কি, আমি বরং আব্বুকে একটা ফোন করি আমার কলেজ ফাংশনের জন্য বানানো ড্রেসটা আনতে। নির্বাচনের নমিনেশনের বিষয়ে মিটিং হচ্ছে, সেখানে উপস্থিত রয়েছে আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী ও আরও অনেকে রয়েছে। সেখানে থেকে একজন আফজাল চৌধুরীকে প্রশ্ন করে, মিস্টার চৌধুরী, আপনার বাবা বেঁচে থাকতে রাজনীতি করতেন, খুব ভালো মানুষ ছিলেন, সমাজের সেবা করেছেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আপনারা তার ছেলে হয়েও রাজনীতি থেকে সরে গেলেন আর এলেন না, এর কারণ কি? এবার নির্বাচনে কি চৌধুরী পরিবারের কেউ আসবে না? আফজাল চৌধুরী কিছু বলার আগে পাশ থেকে অন্য দলীয় পার্টির লোক মিস্টার অমিত শেখ তিরস্কার করে বলে, চৌধুরী পরিবার ভয় পায়, তারা তো রাজনীতি মাঠ কি তা জানে না, এজন্য আর রাজনীতিতে আসে না। কারণ তারা জানে এই রাজনীতি ছেলে খেলা নয়, তারা আমাদের মতো শক্তিশালী মানুষদের কাছে টিকতে পারবে না, এজন্য মাঠে নামে না। আফজাল চৌধুরী আর আলিফ চৌধুরীর আগে ফুঁসছেন, কিছু বলতে মুখ খুলবে তার আগে দরজা খুলে প্রবেশ করে এক যুবক, আর তার মুখের বাণী ছিল, চৌধুরী পরিবার রাজনীতি করতে ভয় পায় না, আর রাজনীতি কাকে বলে তাদের থেকে মানুষ শিখেছে। রাজনীতির মাঠে শক্তির চেয়ে বেশি প্রয়োজন বুদ্ধি আর ক্ষমতা, যেটা চৌধুরী পরিবারের সবার আছে, তারা কখনো যেখানে সেখানে কুত্তার মতো ঘেউ ঘেউ করে শক্তি দেখায় না। সবার নজর সেই যুবকের দিকে, কারো কাছে পরিচিত মুখ, আবার কারো কাছে অপরিচিত। আরে রোদ্দুর, যে এসো এসো, বসো, তোমায় আর দেখা যায় না। আনারুল সাহেবের কথার প্রেক্ষিতে সে বসে এবং মিস্টার শেখরের দিকে তাকিয়ে বলে, এখন থেকে আমাকে নিয়মিত দেখতে পাবেন, সামনে নির্বাচনে এমপি পদে নমিনেশন জমা দিব আমি, আহিয়ান চৌধুরী রোদ্দুর, আর সেখানে দেখা হবে রাজনৈতিক মাঠে কে কেমন খেলোয়াড়। মিস্টার শেখরের মুখ অপমানে থমথমে অবস্থা, রাগে আর ক্ষোভে তার চোখ মুখ লাল হয়ে গেছে। রোদ্দুরের কথা শুনে আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরীর মুখ নিমিষেই কালো হয়ে যায়। এ তো ভালো কথা, তোমার থেকে এ কথা শুনে খুশি হলাম, তোমার বাবা চাচাদের মতো বসে রাজনীতি বিষেদি হউনি এই অনেক। তো মিস্টার চৌধুরী, আপনার ছেলে নির্বাচনে আসবে, সেটা আগে বললেন না কেন? আমি কি যে খুশি হয়েছি, সাথে জনগণ খুশি হয়ে রোদ্দুরকে অ্যাকসেপ্ট করবে সে আশা রাখি। আনারুল সাহেবের কথা পিস্টে দুই ভাই কিছু বলে না, গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। সেখানে অনেকের মুখে রোদ্দুরকে নিয়ে আলোচনা হচ্ছে, কেউ হিংসার আগে ফেটে যাচ্ছে। রোদ্দুর সবার সাথে আলাপ সেরে বাসার পথে রওনা দেয়, পিছু পিছু আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী অন্য গাড়িতে করে বাসার পথে আসতে নেয়। নিচে ড্রয়িং রুমে মেঘলা, হৃদিতা বসে আছে, আর মাহিমা চৌধুরী আর রাহেলা চৌধুরী অধীর আগ্রহে ছেলের জন্য অপেক্ষা করছে, আর দুজনে কি যেন বলছে ঠিক বোঝা যাচ্ছে না। অপেক্ষার অবসান ঘটিয়ে কলিং বেল বাজে, দরজা খুলতে দৌড়ে যান রাহেলা চৌধুরী, দরজা খুলতে আগে আসে মাহিম, তারপর বলে, বড় আম্মু, এই নেও তোমার ছেলে এনে দিলাম, আর কাঁদবে না ছেলের জন্য, চোখের জল সব কেঁদে শেষ করে ফেলছো বলে পিছন থেকে রোদ্দুর বেরিয়ে আসে। রাহেলা চৌধুরী জড়িয়ে ধরে নিজের ছেলেকে, হৃদিতা সোফা ছেড়ে ভাইয়ের কাছে আসে। মেঘলা সোফা থেকে সেদিকে চেয়ে আছে, দৃষ্টি বলছে মানুষটাকে দেখব এক নজর, আবার মস্তিষ্ক বলছে তোর দেখার কি, তোর জীবন তেজপাতা করতে এসেছে। তবুও মন মানছে, এবাই বসা থেকে উঠে পড়ে তখনই দেখা মিলে সুদর্শন পুরুষ রোদ্দুর ভাইয়ের শ্যামলা চেহারা, মায়াবী সেই হাসি যা মন কাড়তে যথেষ্ট। সবার সাথে আলাপ সেরে সামনে তাকাতে রোদ্দুরের চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীতে, যাকে অসম্ভব ভালোবেসে বুকের বা পাশে শত শত তাজমহল তৈরি করে রাখা আছে, যেখানে তাকে নিয়ে থাকার স্বপ্ন দেখে, অথচ অপরজন সে কথা জানে না। হৃদিতা মেঘলার কাছে দৌড়ে যায়, তখন মেঘলা দৃষ্টি পড়ে এতক্ষণ সে রোদ্দুরের দিকে তাকিয়েছিল এটা ভেবে নিজেকে গালি দেয়, তারপর অগোচরে নিজের রুমে চলে যায়। রোদ্দুর এখনও তার দিকে চেয়ে আছে, চোখে সানগ্লাস থাকার কারণে কেউ বুঝতে পারছে না সে মেঘলার দিকে তাকিয়ে আছে। তখনই মাহিম রোদ্দুরের ঘাড়ে হাত দিয়ে বলে, ব্রো, শুধু এভাবে তাকিয়ে থাকলে হবে, আমাকে সম্বন্ধী বানাতে হবে, মেঘলার আকাশের রোদ্দুর হতে হবে। রোদ্দুর চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতে নেয়, মুখে মুচকি হাসি রেখে উত্তর দেয়, বিষয়টা কঠিন, তবে লড়তে হবে নিজের মানুষদের সাথে, আর আমি সে তো শিখবে। মেঘলা আকাশের রোদ্দুর হয়ে তার মাতে মিশে গেছি, যদিও সে জানান পায় না। অপেক্ষার প্রহর শেষ হলে জানাবো আর বুঝাবো সে তুমি নামক অনুভূতি, যাতে আমি মাতাল হয়ে রই। তাকে নিয়ে মনে যা বলা বলে। মেঘলা আকাশে রোদ্দুর আমি, যে প্রতিটি ছায়ায় আলো হয়ে পাশে থাকবে। রাতে পরিবেশ পুরো শীতল, মৃদু ঠান্ডা হওয়ার হালকা শীত উপভোগযোগ্য বটে। পরিবেশ শীতল হলেও চৌধুরী বাড়ির কারো মনে ঝড়ে আভাস, যেমন বলে নীরবতা ঝড়ের আভাস। ড্রয়িং রুমে বসে আছে আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী, তাদের দুজনের মুখে গম্ভীরতা বিরাজ করছে, মনে শত শত চিন্তা। রাহেলা চৌধুরী 2 কাপ চা এনে সামনে দেয়।
আজফর চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে চায়ের কাপটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। চমকে ওঠে রাহেলা চৌধুরী, আর একটু হলে তার পায়ে লাগতো ভেবে আঁতকে ওঠে। কিছু ভাঙার শব্দ শুনে রান্নাঘরে থাকা মাহিমা চৌধুরী দৌড়ে আসে। একি বড় ভাই, আপনি এভাবে চায়ের কাপ ছুড়লেন কেন? একটু হলে ভাবির পায়ে লাগত। আফজাল চৌধুরী অত্যন্ত রাগান্বিত কণ্ঠে হুঙ্কার ছুড়ে বলে, ওর জন্য আজ ছেলেটা এত আশকারা পেয়েছ? ছোট থেকে শাসন করতে দেয়নি, যা চেয়েছে না দিতে চাইলেও গুণগান করে নিয়ে দিয়েছে। ছেলের জন্য প্রাণ যায় যায় তার, তাই ফিরে নিয়ে আসলো ছেলেকে ছাড়া থাকতে পারছে না। রাহেলা চৌধুরী চোখের পানি ফেলছে দাঁড়িয়ে, মাহিমা চৌধুরী তাকে আঁকড়ে ধরে আছে। আবারও একটু শাসন সঞ্চয় করে বলে, আপনার এত রাগের কারণ কি? রোদ্দুর কি কিছু করেছে বড় ভাই? কি করেছি আমি বলছি। রোদ্দুরের কণ্ঠ শুনে সকলে সেদিকে তাকায়। সিঁড়ি বেয়ে নিচে নামছে, পিছনে আছে মাহিম। রোদ্দুর সোজা এসে তার বাবার সামনে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আমার রাগ আম্মুর উত্তর ঝাড়ছেন কেন? কিছু বলার থাকলে আমাকে বলেন। স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় জানেন না? এতদিন জানতাম আপনি তো আম্মুকে ভালোবাসেন, তাহলে এরকম ব্যবহার কেন? আর কি বললেন সব হয়েছে আম্মুর আশকারাতে? তাহলে তো আশকারা আমি আপনার থেকে বেশি পেয়েছি। চৌধুরী বাড়ির বড় সন্তান হওয়ায় প্রচুর ভালোবেসেছেন, ঐশ্বর্যের জন্য একটা চাইলে চারটা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করতে, মানুষের পাশে থাকতে, তাহলে এখন বাধা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? রাহেলা চৌধুরী ও মাহিমা চৌধুরী রোদ্দুরের দিকে তাকিয়ে এতক্ষণে চেঁচামেচি শুনে রুম থেকে দৌড়ে এসেছে হৃদিতা ও মেঘলা। তারা চুপ করে শুনছে। মেঘলার দৃষ্টি রোদ্দুরের দিকে। উনার চোখে জ্বলন্ত আগুনের দেখা মিলছে। আফজাল চৌধুরী রাগে ফুঁসে ওঠেন। তোমাকে মানুষের পাশে থাকতে শিখিয়েছি, তার মানে এই নয় যে রাজনীতি করতে হবে। নির্বাচনে দাঁড়িয়ে পাশে দাঁড়াতে বলিনি। রাজনীতি আমার রক্তে, আমি রাজনীতিকে ভালোবাসি। তোমরা ছেলেরা পারোনি, ভয়ে সিটিয়ে গেছো, কিন্তু আমি যাব না। আমি দাদুর কথা রাখব। চৌধুরী বাড়ির ছেলে না হোক নাতি নির্বাচনে দাঁড়াবে, মানুষের পাশে থাকবে, দাঁড় করবে রাজনীতির নাম করে সমাজের ক্ষতি করা মানুষদের। তুমি কয়জনকে দূর করবে? এই সমাজের হাজার হাজার এমন মানুষ আছে। তাদের দূর করতে গিয়ে নিজেকে তোমার দাদুর মতো মরণের দিকে ফেলো না। মরণের ভয় এই রোদ্দুর চৌধুরী করে না। আর রইল তোমার কথা, এতদিন শুনেছি তোমরা আমার কথা শুনুনি। রাজনীতি করার জন্য বাড়ি ছেড়েছিলাম, আম্মুর জন্য আসলাম। আবারও যদি সমস্যা হয় আমি আবার বাড়ি ছেড়ে দাদুর দেওয়া ফ্ল্যাটে থাকবো, তবুও রাজনীতি ছাড়ব না। এবার নির্বাচনে আমি নামবো আর নমিনেশন জমা দিব সময় আসলে। তুমি আমার বিপক্ষে গেলেও আমি রাজনীতি করবই। আফজাল চৌধুরী ছেলের কথার প্রেক্ষিতে কিছু না বলে রেগে রুমে চলে গেলেন। পিছন থেকে রাহেলা চৌধুরী কান্নাস্বরে বললেন, রাতের খাবার খেয়ে যান। তোমার ছেলেকে খাওয়াও, আমার না খেলেও চলবে। আলিফ চৌধুরী ভাইয়ের পিছু নিয়ে উপরে যাওয়ার আগে রোদ্দুরকে বলে, তুমি রাজনীতি না করলেও পারো, ভাই যখন চায় না কি দরকার বাবা ছেলের মধ্যে ঝামেলা করার? আর ভাই তোমার ভালো চায় বলে রাজনীতিতে যেতে মানা করছে। রাজনীতি ভালো না, নিজের জীবনের বিশ্বাস নেই। তোমার জন্য পুরো পরিবার থাকবে বিপদে, সব সময় সতর্ক থাকতে বলে। বাবা রাজনীতি করত, আমরা দেখেছি, নিজে ভয় না পেলেও আমাদের নিয়ে ভয় থাকত। বিপক্ষ দল একবার আমাকে মারার চেষ্টা করেছিল, সেজন্য আরও ভয় কখন কি হতে পারে। আর এমনিতেও আমাদের শত্রুর অভাব নেই। পুরো পরিবারকে সুরক্ষায় রাখবো, জীবন থাকতে কিছু হতে দিব না, কথা দিলাম। তবুও রাজনীতি আমি করব, চাচ্ছু তুমি অন্তত বুঝো। যা ভালো বুঝিস কর, তবে আমি ভাইয়ের উপরে কথা বলবো না। আমিও তার সাথে একমত, তোকে ছোট থেকে মানুষ করেছি, ভয় তো হয়। রোদ্দুর আলিফ চৌধুরীর কথা শুনে হাসে। তারা আমায় ভালোবাসে আর আমি রাজনীতি ভালোবাসি। কেন এত টান হলো রাজনীতিতে নিজেও বুঝতে পারি না। আলিফ চৌধুরী চলে গেলেন উপরে। মেঘলা আর হৃদিতা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রাহেলা চৌধুরী আর মাহিমা চৌধুরী রান্নাঘরে গেলেন। সব খাবার টেবিলে সাজাতে যাওয়া আগে রোদ্দুর সহ মেঘলা, হৃদিতা আর মাহিমকে খাবার টেবিলে আসতে বলল। খাবার টেবিলে সব রোদ্দুরের পছন্দের খাবারে ভর্তি। গত 2 বছর মায়ের হাতের রান্না মিস করেছে। সকলে খেতে বসেছে, শুধু আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী খেতে আসেনি। মাহিম ডাকতে গেলে তাকেও কথা শুনিয়েছে, ভাইয়ের পক্ষপাতিত্ব করি। রোদ্দুরের দুই পাশে হৃদিতা ও মাহিম বসেছে আর তার ঠিক সামনাসামনি মেঘলা বসেছে। তার অস্বস্তি হচ্ছে। রোদ্দুর ভাই তাকিয়ে আছে বলে ইচ্ছে করছে উঠে যাই। আর মনে মনে ভাবছে, আমার দিকে তাকিয়ে থাকার কারণ কি? আমি তো কয়েকদিনে কোনো ভুল করিনি। খাবার প্লেটে দিতে সবাই খেতে শুরু করে, তখন রোদ্দুর হাতের সানগ্লাসটা চোখে দেয়। তা দেখে মেঘলা বাঁকা চোখে তাকায়, মনে মনে বলে, খেতে বসে ভাব নিতে হবে। হৃদিতা বলে ওঠে, ভাইয়া তুমি খেতে বসেও সানগ্লাস পরছো, এটা কেমন স্টাইল? চোখে একটু সমস্যা হয়েছে, চোখে বাল্বের আলো পড়লে খচখচ করে, তাই পড়লাম।
ছেলের কথা শুনে রাহেলা চৌধুরী উদ্বিগ্ন হয়ে পড়লেন। জানতে চাইল কিভাবে চোখের সমস্যা হলো। ডাক্তার দেখিয়েছিস? আম্মু চিন্তা করো না, আজকে ডাক্তার দেখিয়েছি। পাশ থেকে মাহিম ও বলে উঠল। হ্যাঁ বড় আম্মু চিন্তা করিও না ভাই, আজকে ডাক্তার দেখিয়েছে, স্পেশাল ডাক্তার যাকে চোখে দেখলেই রোগ ভালো হয়ে যায়। মাহিমের কথার মানে কেউ বুঝতে পারল না, তবে হৃদিতা মিটিমিটি হাসছিল, সাথে মাহিম ও শুধু মেঘলা আর রাহেলা চৌধুরী বুঝতে পারেনি। রোদ্দুর চোখ দিকে মাহিম আর হৃদিতাকে শাসায় আর বলে খেয়ে উঠি, তারপর মাহিম তোরে দেখতেছি আর হৃদিতা তোর পড়ালেখা বন্ধ কেন? আজকে সাব্বির আসলে ওর সাথে কথা বলবো পড়াশোনা চালু করতে। ভাইয়ের কথা শুনে হৃদিতার হাসি মিয়ে গেল। এই এক পড়ালেখা ভালো লাগে না বলে, অনেক হাজার বলার পরেও অনার্স শেষ করেনি, তার কথা বিয়ে হয়েছে, সংসার করবে, পড়ালেখা করে তো চাকরি করতে দিবে না, তাহলে লাভ কি? খাওয়া শেষে হাত ধুতে এসে মেঘলা ভাবছে কোনোভাবে রুমে যেতে পারলে বাঁচে, সে চায় না রোদ্দুরের সামনে পড়তে, কিছু যদি বলে সেই ভয় কেবল রুমের দিকে যাবে। তখনই রোদ্দুর এসে মাহিমা চৌধুরীর আঁচলে হাত মুছতে মুছতে বলে, ছোট আম্মু তোমার মেয়ের লেখাপড়ার খবর কি? কলেজ প্রান্ত দিয়ে কি শুধু ঘুরে বেড়ায় নাকি পড়াশোনা করে? জানি না বাপ, কি যে পড়ে শুনেছিলাম ইয়ার চেঞ্জ পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল, কিন্তু প্রথম হতে পারেনি, কি লাভ হতো, এত কোচিং করিয়ে বাসায় পড়তে চায় না। তোর মতো তো আর ও ব্রিলিয়ান্ট নয়, তুই কলেজে ফার্স্ট হতি, ওরে সারাদিন বকাবকি করিয়েও পড়তে বসাতে পারি না। নিজের মায়ের কথা শুনে মেঘলার রাগ উঠে যায়। পিছনে ঘুরে বলে, বলল, আমার রেজাল্ট পছন্দ না হলে আমি কিছু করতে পারবো না। আমি কারো মতো ও তো ব্রিলিয়ান্ট নই আর হতে চাই না, আমি যা পারি আলহামদুলিল্লাহ। যে ব্রিলিয়ান্ট তুমি তাকে নিয়ে থাকো বলে মেঘলার আগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। যেতে যেতে বলছে, রোদ্দুর ভাই ছুরি, ওটা শয়তান ভাই হবে, এবার থেকে এই নামে ডাকবো। সে এসেছে, এখন থেকে আম্মুর খোঁটা শুনতে হবে। তাদের ব্রিলিয়ান্ট ছেলে আর সবার মাথার মনি যা বলবে তাই শুনতে বাধ্য, যেন সে বিলের সুন্দর শাপলা ফুল আর আমরা সব পচা কচুরিপানা। সবাই নিজ নিজ রুমে চলে গেল, শুধু নিচে রয়েছে গেছে রোদ্দুর আর মাহিম। সবাই যেতে মাহিম রোদ্দুরের সামনে দাঁড়িয়ে দাঁত বাহির করে বলে, ভাই তোমার চোখে সানগ্লাস নেই, যে চোখের সমস্যা এত তাড়াতাড়ি শেষ হলো? ঠিক কত সময় ধরে তাকিয়েছিলে স্পেশাল ডাক্তারের দিকে? তুই মাইর খাবি সবার সামনে, কি বললি তখন? আর তোর লজ্জা? তুই আমার ভবিষ্যৎ সম্বন্ধী হয়ে বোন আর তার ভবিষ্যৎ জামাইয়ের প্রেম লক্ষ্য করিস, এটা মোটেও ঠিক নয়। আর তোর বোন আমাকে দেখে পালাই পালাই করে কেন? আমার থেকে চাইলেও পালালো সম্ভব না, যে আজ পালাচ্ছে সে একদিন আমার কাছে ধরা দিবে। এখন শুধু বলবো, যত দূরে যাও না পাখি, একদিন ঠিকই আমার নীড়ে ফিরতে হবে। মাহিম বলে, সত্যি বললে দোষ মেঘলা, আমার বোন আর সে তোমারই হবে, তুমি আমার ভাই তো আমি তোর ছোট ভাই হিসাবে দেখি, মেঘলার দিক দিয়ে নয়। আর আমার পরিচিত কি তা তো জানোই। আর সত্যি বলো তো, তোমার কি সত্যি চোখে কিছু হয়েছে? তাকে না দেখার অসুখে চোখে সমস্যা হয়েছে? মন চায় সবসময় তাকে দেখি, তার চোখে চোখ রেখে অনন্তকাল হেঁটে চলি। আরও ইচ্ছে করে তাকে চোখের সামনে রেখে বলতে, তোমাকে দেখলেই মনে হয় চোখের পাতা ফেলাটা যেন অপরাধ। তোমার মুখের সেই নিষ্পাপ হাসি আর চোখের চাউনিতে এমন কিছু আছে যা প্রতিটা মুহূর্তে আমায় পাগল করে। তুমি জানো, তোমাকে না দেখলে এই চোখের আলো যেন নিষ্প্রাণ লাগে। তোমার জন্য এই দুচোখ জেগে থাকে, শুধু তোমায় দেখার অপেক্ষায়, শুধু তোমাতে বিলীন হওয়ার জন্য। সকালের প্রকৃতি যেন এক অপার শান্তির ভাণ্ডার। সূর্যের লালিমাভরা কিরণ যখন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে, তখন আকাশের রং সোনালি আর কমলার মিশ্রণে মুগ্ধকর হয়ে ওঠে। হালকা কুয়াশার চাদরে মোড়ানো গ্রাম কিংবা শহর যেন রহস্যময় স্বপ্নের মতো মনে হয়। দূর থেকে ভেসে আসা আজানের সুমধুর ধ্বনি মনকে এক প্রশান্তি দেয়, আর পাখিদের ঝাঁক বারে বারে উড়ে গিয়ে আকাশের নিঃসীমাকে আলিঙ্গন করে। নদীর বয়ে চলা স্রোত, গাছের ডালে দোল খাওয়া পাতারা, আর দিগন্তের সীমানা ছুঁয়ে থাকা সবুজ ক্ষেত্র যেন একজোট হয়ে নতুন দিনের স্বাগত বার্তা জানায়। মেঘলা খুব সকালে ঘুম থেকে উঠেছে, ওর অভ্যাস সকালে উঠে পড়তে বাসা, মাঝে মধ্যে অনিয়ম হয়, তবে ইদানিং একটু বেশি অনিয়ম হচ্ছে দেখে কাল রাতে ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে রেখেছিল। ভোরে অ্যালার্ম বাজতে তাড়াতাড়ি উঠে পড়ে। এখন বাজে ৫টা, হালকা শীত পড়েছে, এজন্য একটু ঠান্ডা লাগছে। চোখে পানি দিয়ে সে বেলকুনিতে যায়, বাহিরে হালকা কুয়াশা পড়েছে, চারদিক আফসা অন্ধকার দেখে মনে মনে বলে, কতদিন ভোরের শিশির ছুঁয়ে দেখা হয়নি, শিশির ভেজা সকালের নরম ঘাসের উপর পা রাখা হয়নি, তাই মেঘলার ইচ্ছে করল এই ভোরও বাগানে যাবে। মেঘলা একটা চাদর গায়ে দিয়ে রুম থেকে বাহির হয়, নিচে নেমে দেখে বাসার কেউ এখনো ওঠেনি।
বাহির যাওয়ার জন্য দরজা খুলতে গেলে হাতের ছোঁয়া লেগে দরজা খুলে যায়। বোঝা যাচ্ছে দরজা আগে থেকে খোলা ছিল। তা বুঝে মেঘলা ভাবুক দৃষ্টিতে দরজার আশেপাশে তাকায়, কাউকে দেখতে পাচ্ছে না। হয়তো ভাইয়া মর্নিং ওয়ার্কে করতে গেছে। কিন্তু ভাইয়ার রুমের দরজা তো বন্ধ দেখলাম। তাহলে কে হতে পারে? আরে ধুরকে গেছে, তাতে আমার কি? নিজে প্রশ্ন করে নিজে উত্তর না পেয়ে না জানার ভান করে বাহির হয়। বাগানের দিকে যেতে মেঘলা পা থেকে জুতো জোড়া খুলে এক কোণে রেখে খালি পা বাড়িয়ে দেয়। শিশির ভেজা নরম ঘাসের উপর হেঁটে চলে। আশেপাশে ফুলে গাছ, বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। বাগানে থাকা বকুল ফুলের গন্ধ নাকে আসছে, সে কি মধুর সুবাস, মন প্রাণ জুড়িয়ে যায়। এদিকে হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। রোদ্দুর খুব ভোরে ওঠে। সেও ভোরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিল। কতদিন পর বাসায় এসেছে। কে বাগানে এত ভোরে তা দেখতে চারপাশে তাকায়, কিন্তু রোদ্দুর কাউকে দেখতে পায় না। তখনই শুনতে পায় খিলখিলিয়ে হেসে উঠেছে কেউ। এটা হাসির শব্দ, যে খুব চেনা। হাসির শব্দ শুনে সেদিকে গিয়ে দেখে বাগানের একপাশে মেঘলা বসে হাসছে। তার সামনে একটা ছোট সাদা বিড়াল ছানা তাকে কোলে নিয়ে। তার এই মিষ্টি হাসির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয় রোদ্দুর। সেদিকে তাকিয়ে বেখেয়ালি মনে বলে ওঠে, তার মায়া করে, আমায় মুগ্ধ। তার হাসি ফুলের চেয়েও স্নিগ্ধ। যে হাসিতে হয়েছি আমি মাতাল। সে হাসির মালিককে চাই আজীবনকাল। মেঘলা বিড়াল ছানাকে কোলে করে দাঁড়িয়ে যায়। পাশে ফুটন্ত ফুলগুলোকে এক হাতে ছুঁয়ে দিতে দিতে এগিয়ে আসছে রোদ্দুরের দিকে, কিন্তু মেঘলা এখনো রোদ্দুরকে দেখেনি। সে আপন মনে খুশিতে আসছে। হঠাৎ বাগানে পড়ে থাকা এক গাছের ডালের সাথে পা লেগে পড়ে যেতে নেয়। তার আগে রোদ্দুর এসে মেঘলাকে ধরে নেয়। এক হাত তার কোমরে আর এক হাত পিঠে। মেঘলা চোখ বন্ধ করে ফেলেছে। মনে করেছে হয়তো পড়ে যাবে, কিন্তু যখন মনে হলো সে পড়ে যায়নি, তাকে কেউ জড়িয়ে আছে, তখনই হুট করে চোখ খুলে রোদ্দুরকে দেখে একটু ভয় পায়। মনে মনে বলে, এই রে, কালকে রাতে যে কথা মুখের উপর বলেছি, যদি এখন থাপ্পড় দিয়ে আর বলে মায়ের সাথে গলা বাজি করে কথা বলতো শিখেছিস, তখন কি হবে? মেঘলা তার চিন্তার, অথচ রোদ্দুর মগ্ন তার প্রিয়তমাকে দেখতে, হৃদয়ের তৃষ্ণা মেটাতে। রোদ্দুর এখন ছাড়ছে দেখে মেঘলা তাকিয়ে দেখে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এর কারণ বুঝতে পারল না, তবে সে আটকে গেল শ্যামলা চেহারা, মায়াবী পুরুষের চাহনিতে, নিক্স কালো স্টাইলিশ চুলে। দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে ডুবে গেছে কোনো এক অজানায়। মেঘলার কোনো থাকা ছোট বিড়াল ছানাটা মিউ মিউ শব্দে দুজনের দৃষ্টি সরে যায়। মেঘলা তাড়াতাড়ি রোদ্দুরের থেকে সরে আসে। আমতা আমতা করে বলে, সরি শয়তান ভাই। ঠুক্কু রোদ্দুর ভাই। মেঘলার কথা শুনে রোদ্দুর চোখ বাঁকিয়ে জিজ্ঞেস করে, কি বললি? মেঘলা আরও ভয় পায়। এমনিতে কালকে মুখের উপর কথা বলেছি, আজকে রোদ্দুর ভাই না বলে রাতে মতো শয়তান ভাই বলে ফেলেছি। এখন আমার কি হবে রে? বাঘের খাঁচায় বন্দী হয়েছি মনে হচ্ছে। রোদ্দুর রাগী আওয়াজ করে, কি হলো, কি ভাবছিস? একটু আগে কি বললি? কিছু না। বললাম যে সরি রোদ্দুর ভাইয়া। রোদ্দুর কপাল কুঁচকে তাকিয়ে আছে। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। আপনি ভুল শুনেছেন রোদ্দুর ভাই। আমি যাই, আমার পড়া আছে, তারপর কলেজে যেতে হবে বলে দৌড়ে বাসার ভিতরে চলে আসে রোদ্দুর। সেদিকে তাকিয়ে মুচকি হাসে। ছাদ থেকে রোদ্দুর ও মেঘলাকে দেখছিল মাহিম। হঠাৎ মন খারাপ হয়ে যাওয়াতে প্রকৃতি দেখতে এসেছিল ছাদে। সেখানে থেকে দেখা যায় পাশের জঙ্গল, নদীর বয়ে চলা স্রোত, গাছে থাকা পাখির ডাক শুনতে এসে নিচে চোখ পড়তে ওদের দুজনকে দেখতে পায়। মন খারাপের কারণ ছিল এই ভালোবাসা। কাউকে ভীষণ ভালোবেসে বলবো বলবো করে বলা হয়েছিল না, আর যেদিন একটি লাল গোলাপ নিয়ে জানাতে গেলাম সেদিন জানতে পারলাম সে অন্য কাউকে ভালোবাসে। লাল গোলাপটা রেখে এসেছিলাম কোনো এক ডাস্টবিনে। আমার ভালোবাসাটা ওই গোলাপটার মতো মূল্যহীন হয়েছিল, তাই গোলাপটার জায়গা তার হাতে না হয়েছিল ডাস্টবিনে। সেদিনটার কথা মাঝে মধ্যে মনে পড়ে, আজকেও মনে পড়েছিল। প্রথম প্রথম কত রাত জেগে দুঃখে ডুবেছিলাম। ঘুম না হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ হয়েছিল, যাকে মানুষ বলে ডার্ক সার্কেল। চোখের নিচে জমে থাকা কালো দাগগুলো শুধু ক্লান্তির নয়, ওগুলো হলো এক একটা চাপা আর্তনাদ, অশ্রুজলের পদচিহ্ন। জীবনের কাঁটায় লেগে থাকা স্বপ্নের রক্ত, যা আজও শুকোয়নি, আজও মলিন হয়নি। এই দাগে লুকিয়ে আছে না বলা কথার ভার, হারিয়ে যাওয়া মানুষদের অস্পষ্ট ছায়া। আছে একা রাতের অগণিত প্রশ্ন, যার উত্তর খুঁজতে খুঁজতে ভোর হয়ে যায়। ডার্ক সার্কেল, এটা শুধু চোখের নিচে নয়, এটা হৃদয়ের গভীর গহ্বরের এক অদৃশ্য স্মৃতিচিহ্ন। স্মৃতি থেকে বেরিয়ে এসে মাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, পৃথিবী কত অদ্ভুত, যাকে কাছে পাওয়া হবে না, ভালোবেসে আগলে রাখা যাবে না। যে অন্যের হবে তার জন্য কেন এত মায়া? এর উত্তর আজও খুঁজে পায়নি, হয়তো এর কোনো উত্তরও নেই। অনসাইড লাভ শুধু একজন দূর থেকে ভালোবেসে যাবে, অপরজন না জেনে অন্যের ভালোবাসায় মগ্ন হবে। এটা তার দোষ না, দোষ হলো ভাগ্যের আর আমার মনের, যে নিষিদ্ধ জিনিসে মায়ে পড়েছিল। এসেছিলাম মন ফ্রেশ করতে, অথচ তার কথা মনে পড়ে আরও মন খারাপ হয়ে গেল। জীবন চলছে এভাবে, হয়তো চলতে থাকবে বলে ছাদ থেকে নেমে যায় মাহিম।
মেঘলার আজ কলেজ ছিল ও তাড়াতাড়ি রেডি হয়ে মাহিমের সাথে চলে আসে। প্রতিদিন ড্রাইভার কলেজে নিয়ে আসলেও আজ মাহিমের সাথে এসেছে কারণ মেঘলার কলেজের ওদিকে মাহিমের কাজ ছিল, তাই কলেজে নেমে দিয়ে গেল। যাওয়ার আগে বলে গেছে কলেজ ছুটি হলে সোজা বাসায় যেতে। আমি আসার গাড়িতে করে আসলেও যাওয়ার সময় আমি রিন্তি একসাথে রিকশায় যাই, ওর আর আমার বাসা এক পথে, আর অবন্তিকা ওর বাসা থেকে গাড়ি আসে নিয়ে যায় নিয়ে আসে। সাথীর বাসা অন্যদিকে, ও সাধারণ ঘরের মেয়ে, বাসা খুব দূরে নয়, কখনো রিকশায় কখনো বা হেঁটে যায়। ওকে দেখলে বুঝতে পারি আমরা কত বিলাসিতায় জীবন যাপন করি। ও আমাদের সাথে বন্ধুত্ব করে চায়নি, আমরা জোর করে আমাদের সাথে নিয়েছি, কারণ সাথী খুব ভালো মেয়ে, পড়াশোনায় ও ভালো, আমার পরে তার রেজাল্ট আসে মানে ক্লাসে তৃতীয়। কলেজের গেটে পা দিতেই অবন্তিকা ও রিন্তি দৌড়ে এসে জড়িয়ে ধরে, আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়েছিলাম। শেষ পর্যন্ত আম গাছটা থাকায় রক্ষা হলো, এক হাতে সেটা ধরে নিজেকে সামনে নিলাম, তারপর ওদের দুজনকে সরিয়েই রাগ দেখিয়ে বলছি, আর একটু হলে পড়ে যেতাম, এভাবে কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরে। রিন্তি বলে, সরি দোস্ত, একটু আবেগে আপ্লুত হয়ে গেছিলাম, তাই আর কি সরি। অবন্তিকা মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, আমরা জড়িয়ে ধরলে ভালো লাগবে না? কোনো প্রেমিক পুরুষ এসে ধরলে ঠিকই ভালো লাগতো বলে হাসছে অবন্তিকা। ওর হাসি দেখে ওরে একটা থাবড় দেয়। আমার ওসব কোনো প্রেমিক টেমিক নেই, তাই ফালতু কথা বন্ধ কর। আর রিন্তি, তোর খুশির কারণ কি? আরে আমি বলছি শোন। অবন্তিকাকে বলতে না দিয়ে রিন্তি বলে, রিন্তি যে রোহিত নামে একটা ছেলেকে ভালোবাসত, চিনিস না? এত মাস ওর পিছনে ঘোরার ওর উই রোহিত আজকে অবন্তিকার প্রপোজালে রাজি হয়েছে, চিঠির মাধ্যমে উত্তর দিয়েছে, তাই ওর এত খুশি। মেঘলা চোখ ছোট করে অবন্তিকার দিকে তাকায়, হাতে থাকা চিঠিটা নেয়, পড়ে শেষ করে। বুঝলাম ওর খুশির কারণ, কিন্তু তোর খুশির কারণ কি? রিন্তি একটু লজ্জা ভাব নিয়ে বলল, অবন্তিকা প্রেম করবে, আমরা দেখে শিখব, তারপর আমিও প্রেম, আর তাছাড়া বান্ধবীর বয়ফ্রেন্ড হয়েছে, তার থেকে ফুচকা খাবো এই খুশিতে রে। রিন্তির কথা শুনে মেঘলা ও অবন্তিকা দুজনে বড় বড় চোখ করে ওর দিকে তাকায়, তা দেখে রিন্তি বলে, এমন করে তাকায় কেন? ওরে তোর শখ কি রে? বান্ধবীর বয়ফ্রেন্ডকে ফকির বানানোর ধান্দা। ফকির করব কেন? সামান্য ফুচকা খাওয়ালে কি কেউ ফকির হয়? তাছাড়া আমি বেশি ফুচকা খেতে পারি না, এই ধর 5 প্লেট খেতে পারি, সামান্যই তো। অবন্তরিকা রিন্তির মুখের দিকে হা করে তাকিয়েই আছে। তুই তো। কথা শেষ না হতে পিছন থেকে প্রশ্ন এলো, গেটের সামনে দাঁড়িয়ে কি করিস তোরা? ভিতরে চল। মেঘলা, রিন্তি, অবন্তিকা পিছনে ঘুরে দেখে সাথী আসছে, মুখে তার হাসি, তা দেখে মেঘলা জিজ্ঞেস করে, তোর মুখে সচরাচর দেখা যায়, আজ হাসি দেখছি, কারণ কি? তুই আবার অবন্তিকার মতো প্রেমে পড়লি নাকি? না রে, প্রেম সেসব আমার দ্বারা হবে না। আর আমার অত সময় নেই, আমার অনেক দায়িত্ব আছে, পড়াশোনা শেষ করে নিজে কিছু করব। বাবা মায়ের ছেলে নেই, একমাত্র মেয়ে আমি, তাদের দেখাশোনা আমাকে করতে হবে। তোদের মতো আমার বাবা বড়লোক না, তাই আমার আবেগে গা ভাসালে চলবে বল? সাথীর ইমোশনাল কথা শুনে সকলে চুপ হয়ে গেল। মেঘলা ওর কাঁধ জড়িয়ে যেতে যেতে বলে, হয়েছে, দায়িত্ব আন মেয়ে, সব সময় নিজেকে ছোট করতে হবে না, আর আমরা বড়লোক এটা বলে খোটা দিতে হবে না। ছোট করি না, সে শিক্ষা আমার নেই, আমি শুধু বাস্তবটা বললাম। ঠিক আছে ম্যাম, সরি, আর কিছু বলবো না, চলো ক্লাসে যাই, আর 3 মিনিট সময় আছে। রফিক স্যারের ক্লাসে দেরিতে গেলে 1000টা কথা শুনতে হবে, সাথে অপমান ফ্রি, এজন্য ওরা 4 জন তাড়াতাড়ি করে ক্লাসরুমে গেল। রোদ্দুর এসেছে পার্টি অফিসে, এক জায়গায় নিজের দল গঠনে কে কোনো কাজে থাকবে তা আগে থেকে বুঝে দিতে হবে। ওর সাথে আছে শাহিন ও আলিফ, যে ওরা স্কুল জীবনের বন্ধু, স্কুলে থাকতে একসাথে পড়েছে, তারপর কলেজ ভার্সিটি লাইফ আলাদা জায়গায় পেরিয়ে গেল। শাহিন রোদ্দুরের সাথে দলে যোগ দিতে আসলে আলিফ এসেছে বন্ধুর সাথে দেখা করতে। আলিফ পেশায় এক পুলিশ অফিসার, সে তার কাজ নিয়ে ব্যস্ত। নমিনেশন জমা দেওয়ার সময় সামনের সোমবার, বেশিদিন নেই, কয়দিন পর থেকে শুরু হয়ে যাবে নিজেদের কাজ প্রচারণা করা। কয়েকজন ছেলে রোদ্দুরের সামনে, তারা চায় রোদ্দুর রাজনীতিতে আসুক, তাহলে অন্তত ভালো কাজ হবে, মানুষ অন্যায়ের বিচার পাবে, টাকা খেয়ে অনৈতিক কাজ ধামা চাপা যাবে না। আলিফ এতে খুশি, তার বন্ধু কেমন তা জানে, সে অনন্ত সেসব মানুষদের মতো, সরি, অমানুষদের মতো নয়। কয়েক মাস আগে শায়লা নামে এক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার একদিন পর রাস্তার ধারে লাশ মিলে, সেই মেয়ের শরীরে ছিল শত আঘাতের চিহ্ন। শায়লার গরিব বাবা মা পুলিশে কমপ্লেন করলেও কোনো কাজ হয়নি, বলে তারা বর্তমান এমপি আজিজ শেখের কাছে, কিন্তু তিনি সে বিষয়ে কিছু বলেননি, হয়তো জানত আসল কালপিটকে। তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে চুপ হয়ে গেছে, এবং পুলিশ ডিপার্টমেন্টের বড় অফিসার, সেও তার সাথে জড়িত। আমার মতো ছোট মানুষের কিছু করার নেই। এবার এমপি নির্বাচনে আজিজ শেখের ছেলে অমিত শেখ আসবে, সে কিন্তু ভীষণ খারাপ ছেলে, তার নামে অহরহ খারাপ কাজের তালিকা থাকলেও তা কখনো প্রকাশে আসার সুযোগ পায় না, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে না।
আলিফের কথা শুনে রোদ্দুর অট্টহাসি দেয়, তার দিকে সকলে তাকায়। আলিফ হাসির কারণ বুঝতে পারল না, ভ্রু কুঁচকে তাকালো সেদিক লক্ষ্য করে রোদ্দুর তার ঘাড়ে হাত দিয়ে বলল, এই আহিয়ান চৌধুরী। রোদ্দুর সব জেনে এসেছে, এত কাঁচা খেলোয়াড় আমাকে ভেবো না, রাজনীতি আমার রক্তে আছে। আরও 2 বছর আগেই রাজনীতিতে আসতে চেয়েছিলাম, আব্বুর জন্য আসতে পারিনি। সে বলেছিল লেখাপড়া শেষ করতে, আমিও তাই করেছি। রাগ করে 2 বছর বাড়ি আসিনি, পড়া শেষ করে এসেছি। শাহিন সামনে এসে প্রশ্ন করে, আঙ্কেল এখন রাজি হয়েছে? আব্বু কখনো রাজি হবে না, উনি ভয় পান রাজনীতি করলে নিজের জীবনের ভরসা নেই। রাজনীতি যেন না করি, এজন্য কত ঝামেলা চলে, কিন্তু আমি ছাড়ব না, দাদুর ইচ্ছে পূরণ করব। আর অমিত শেখের সাথে লড়াই হবে মাঠে। শুধু ক্ষমতা আর টাকা থাকলে হয় না, বুদ্ধি থাকতে হয়। ঠিক আছে, যা করবি সাবধানে করিস, আমার ডিউটি আছে, আমি যাই। আলিফ চলে গেল, রোদ্দুর নিজের কাজে ব্যস্ত হল। মেঘলাদের ক্লাস শেষ, রুম থেকে বেরিয়ে ওরা 4 জন মাঠে এসে দাঁড়ায়। তখনই পিছন থেকে একটা ছেলে এসে মেঘলা সহ সকলকে উদ্দেশ্য করে বলে, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? ওরা 4 জন একে অপরের দিকে তাকায়, তারপর রুন্তি ওদের কানে কানে বলে, ওর নাম অভিকে, ছেলে ভালো না, কলেজে মেয়েদের সাথে ফ্লাটিং করে বেড়ায়, আর তার গার্লফ্রেন্ডের অভাব নেই। বড়লোকের বখাটে পোলা, রাস্তায় মেয়েদের বিরক্ত করে শুনেছি, কিন্তু আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে, মতলব কি? অভিক ওদের বিড়বিড় শুনে বলে, বলল, হ্যালো মিস কিউটিরা, কি এত বিড়বিড় করছো? অবন্তিকা মুখ বেঁকিয়ে বলে, যাই বলি, আপনার কি? আর আপনি আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছেন কেন? বন্ধুত্ব করলে ছেলের সাথে করেন, কলেজে কি ছেলের অভাব পড়ছে? আমরা ছেলেদের সাথে বন্ধুত্ব করিব। আরে কিউটি, এত রাগ ঝাড়ছ কেন? জানো না রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসলে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে আমার ভালো লাগে না। রিন্তি রেগে বলে, তাহলে যাদের সাথে ভালো লাগে তাদের সাথে করেন, আমাদের দরকার নেই। ওলে বেবি, রাগ করছো কেন? আমার তো তোমাদের মতো সুন্দরীদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে, ডেটিং যেতে ভালো লাগে। মেঘলা এত সময় চুপ করে থাকলেও অভিকের কুরুচিপূর্ণ কথা শুনে সেও রেগে যায়। আপনি যদি সামনে থেকে না সরেন তাহলে স্যারকে ডেকে বন্ধুত্ব করা ঘুচিয়ে দিব। মেঘলার কথা শুনে অনিল চলে যায়, আর যাওয়ার আগে বলে যায়, নেক্সট টাইমের শোধ নিব। এসব ছেলে কোথা থেকে আসে, এদের কলেজে ভর্তি করে নেয় কে? কোথায় ভাবলাম আজ আনন্দে একটু কোথাও ঘুরতে যাব, শালা মুড়োটা নষ্ট করে দিল। চল পাশের পার্ক থেকে ঘুরে মনটা ফ্রেশ করে আসি। অবন্তিকার কথা শুনে মেঘলা তৎক্ষণাৎ বলে ওঠে, না না, আমার বাড়ি যেতে হবে, দেরি হলে আমার খবর করবে। সাথী ওর ভয়ের কণ্ঠ শুনে বলে, এত তাড়াহুড়োর কারণ কি? রোদ্দুর ভাই বাসায় এসেছেন, একা পার্কে গেছি, শুনলে খবর খারাপ করবে। রিন্তি আগ বাড়িয়ে বলে, কি বলিস, কবে আসলো? আর রোদ্দুর ভাইকে এত ভয় পাস কেন? সাথী উত্তর দেয়, কারণ রোদ্দুর ভাইয়ের কথা না শুনলে ওরে মাইর দিবে তাই। আবন্তিকা বলে, তুই চিনিস কেমনে? স্কুলে থাকতে ওদের বাসায় যেতাম, তখন চিনতাম, তারপর দেখিনি অনেকদিন। এই মেঘলা তোর উই ভয়ঙ্কর রোদ্দুর ভাই কেমন, তার কোনো ছবি আছে? তুই দেখে কি করবি? দেখতাম আর কি, কে সেই পুরুষ যাকে মাসফিয়া চৌধুরী মেঘলা ভয় পায়। অবন্তিকার কথা শুনে রিন্তি সহ 3 হাসে, আর ওদের হাসি দেখে মেঘলা রাগ হয়। যা, তোদের সাথে কথা নেই। উই শয়তান ভাইয়ের চেহারা আর কথা শুনলে ভয় পাবি। রিন্তি মজার ছলে বলে, কেন রে, রোদ্দুর ভাই কি বাঘের মতো দেখতে? তাহলে কালকে ছবি তুলে আনিস তো, আমার বাঘ দেখার ইচ্ছে। কেন, তুই জীবনে বাঘ দেখিসনি? দেখেছি, কিন্তু তোর বর্ণনার মানুষ বাঘ দেখেনি। এই কথা বলে আবারও হাসতে থাকে ওরা 3 জন, আর মেঘলা রেগে কলেজ থেকে বেরিয়ে যায়। ওর পিছু পিছু দৌড় দেয় বাকি 3 জন, মেঘলাকে কাতুকুতু দিয়ে হাসিয়ে রাগের কথা ভুলিয়ে দেয়। আসলে বন্ধব এমনি, তারা রাগায়, আবার মুহূর্তে হাসায়, মন খারাপে পাশে থাকে, চলার পথে হাত রাখে। রাতে ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ছুঁই, তখন বাড়ি ফিরে রোদ্দুর। ওর কাছে এক্সট্রা চাবি থাকার কারণে কাউকে ডাকতে হয় না, নিজে দরজা খুলে বাসায় ঢোকে, আবার দরজার ছিটকি লাগিয়ে দেয়। ড্রয়িং রুম অন্ধকার, কেউ নেই। এগোটার দিকে রাহেলা চৌধুরী ফোন করে বাসায় আসবে কখন তা জানতে চাইলে সে বলে, আমার যেতে দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে যেও। ছেলের কথা না শুনে তিনি তবুও বসে ছিলেন, কিন্তু আফজাল চৌধুরীর বলা কথায় আর থাকতে পারেননি। বসে আছো কেন? ঘুমোতে যাও, তোমার যে ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হয় তা ভুলে গেছো। ছেলে আসতে না আসতে রাজনীতি করতে গেল, যে কারণে দূরে রাখলাম, ভাবছিলাম হয়তো সে ভূত মাথা থেকে নেমে যাবে, কিন্তু না, তা আর হলো কই। এখনো নির্বাচন শুরু হয়নি, তাতেই বাড়ি ফেরার নাম নেই। পরে কখন ফিরবে বুঝতে পারছো? যে ছেলেকে ভালোবেসে আশকারা দিচ্ছ, অপেক্ষা করে থাকছো, তাকে ঘরে রাখতে পারবে তো, নাকি সারাদিন তার খোঁজ পাওয়া যাবে না? অবশ্য এখনই খোঁজ পাওয়া যাচ্ছে না, পরে তাকে নিজের নাগালে পাবে না, কোনোদিন শুনবে। রাহেলা চৌধুরী পুরো কথা না শুনে নিজের রুমে চলে যান।
সন্তান ভালো করলে সকলে খুশি আর সন্তান কোনো কথা না মানলে সব দোষ হয় মায়ের, কিন্তু কেন? সন্তান তো বাবার, ও তাহলে মায়ের দোষ একা হবে কেন? আমি মা বলে সন্তানের ইচ্ছের মূল্য দিতে হয়, তার মুখের তাকিয়ে বুঝতে হয় সে কি চায়, তাছাড়া সে তো খারাপ কিছু করছে না। ভয় আমার হয়, কিন্তু আটকে রাখার ইচ্ছে নেই, তবে ব্যবস্থা করতে পারি। আমার সন্তান আর যাই হোক মানুষকে সম্মান দিতে জানে, জীবনে এই রাজনীতিতে আসা ছাড়া বাবা মায়ের আর কোনো কথার অবাধ্য হয়নি। রোদ্দুর ড্রয়িং রুম অন্ধকার দেখে ভাবল সকলে হয়তো ঘুমিয়ে গেছে, এত রাতে কেউ জেগে থাকার কথা না ভেবে আশেপাশে মাথা ঘুরে দেখে উপরে নিজের যেতে পা বাড়ায়। ওর ধারণা ভুল করে দিয়ে পিছনে থেকে মেজাজি কণ্ঠে বলতে থাকে, এখন থেকে রাত বিরেতে ফিরতে শুরু করেছ, আরও দিন তো পড়ে আছে। তোমার জন্য তোমার মা জেগে বসে থাকে, তা আমার একদম সহ্য হয় না। কাল থেকে 10টার আগে বাড়ি ফেরানো চাই। রোদ্দুর সিঁড়িতে ওঠানো পা টা নামায় আফজাল চৌধুরীর দিকে ঘুরে নিজের পকেট হাত পুড়ে উত্তর দেয়, আপনি কি এই রাত বিরেতে আমাকে এসব প্রশ্ন করার জন্য না ঘুমিয়ে বসেছিলেন? আমি তো আম্মুকে বলেছি দেরি হবে, জরুরি কাজ ছিল। আফজাল চৌধুরী ছেলের কথায় একটু অপমান বোধ করল। আসলে সে এসব বলার জন্য বসেছিল, কিন্তু তার মধ্যেও আরেকটা সত্যি হলো, ছেলের জন্য চিন্তা হয়। মুখে যাই বলুক, বাবার ভালোবাসা আড়ালে থাকে, সেটা হয়তো রোদ্দুর বুঝতে পারে না, নয়তো বুঝেও চুপ থাকে। অনেক রাত হয়েছে, ঘুমাতে যান। আর একটা কথা শুনলাম মাহিনকে কয়দিনের জন্য ঢাকা পাঠিয়েছেন কাজে, সত্যি কি কাজ আছে? নাকি আমার সাথে রাজনীতি, নির্বাচনের সাথে জড়িত না হয়, আমাকে হেল্প না করে এজন্য পাঠিয়েছেন, তাই না? আফজাল চৌধুরী ছেলের দিকে তাকায়, মুখে ডার গম্ভীর্যতা বজায় আছে। ছেলে আসল কায়দা বুঝতে পারছে, আর কি বা বলার আছে। আরও কিছু বলার আগে নিজের রুমে চলে যায়। রোদ্দুর বাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে বলে, রাজনীতি আমার শরীরের রক্ত জুড়ে, চাইলে ছাড়তে পারছি না। তোমার চিন্তা বুঝি, কিন্তু এমন কিছু হবে না, আর একদিন তুমিও আমাকে বুঝবে। মেঘলার ঘুম আসছিল না, পুরো রুম বেলকুনি ঘুরে তাও ভালো লাগে না, দেখে ফোন চাপছিল, এতেও যেন বোরিং লাগছে। তাই বাধ্য হয়ে ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসতে রোদ্দুর আর আফজাল চৌধুরীকে নিচে দেখতে পায়। তারা কথা বলছে। মেঘলা পর্দার আড়াল থেকে ওদের কথা শুনে, যদিও শোনা ঠিক নয়, কিন্তু রাগে কথা বলছে কি কারণ, এই জন্য শোনা শেষে মনে মনে বলে, তার কথা যেন সর্বশেষ কথা। বাবার কথা শুনে নাকি এমন আছে, ওই রাজনীতিতে শুধু মারামারি, গণ্ডগোল, ঝামেলা এসব আছে, যেগুলো আমারও পছন্দ না। মনে মনে ভাবতে সিঁড়িতে পা ফেলার শব্দে মেঘলা স্থির হয়, বুঝতে পারে রোদ্দুর আসছে, এজন্য তাড়াতাড়ি করে নিজের রুমে ঢুকে পড়ে। রোদ্দুর উপরে উঠতে বুঝতে পারে ডান সাইড থেকে কেউ সরে গেল। ওর ভ্রু কুঁচকে তাকায় সেদিকে, বুঝার চেষ্টা করে কি ওখানে, কিন্তু যে দেখে কিছু নেই। পাশে চোখ পড়ে মেঘলার রুমের পর্দা এখনো নড়ছে, তা দেখে রোদ্দুর যা বুঝার বুঝে যায়। নিঃশব্দে মেঘলার রুমের সামনে দাঁড়ায়। কারো পায়ের আওয়াজ শুনে মেঘলা বিছানা থেকে মাথা উঁচিয়ে দেখে রুমের বাহিরে কারো ছা। এটা নিশ্চিত রোদ্দুর ভাইয়া সর্বনাশ দেখে ফেলেছে, নাকি তাহলে খবর আছে। দরজা খোলার শব্দ হতে মেঘলা চোখ বন্ধ করে নেয়। অন্য দিন দরজা বন্ধ করে ঘুমোয়, আজও ও ঘুমাতো, কিন্তু একটু আগে রুমে আসায় বন্ধ করার সময় পায়নি। ছিটকি লাগাতে গেলে শব্দ হবে ভেবে এসে চুপ করে শুয়ে পড়েছিল। মেঘলার রুমে ড্রিম লাইট জ্বালানো আছে, যার কারণে ওর মুখের রং রঙিন দেখা যাচ্ছে। সেদিকে চেয়ে আছে রোদ্দুর, কি জাদু আছে ওই আদলে যার কারণে খুলতে পারি না। রোদ্দুর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে জমক পিছন ঘুরে তম মেঘলা একটু চোখ মেলে দেখে আর বুঝার চেষ্টা করে কি খুঁজছে। আবার যেই ওর দিকে ঘুরবে তখনই আবার চোখ বন্ধ করে নেয়। রোদ্দুর হাতে করে কিছু একটা এনে মেঘলার গায়ে ফেলে দেয় আর কানের কাছে গিয়ে বলে ওঠে, সাপপ। সাপের নাম শুনতে মেঘলা সাপপ বলে চিৎকার করে বের থেকে নেমে দৌড়ে এসে ভয় রোদ্দুরকে জড়িয়ে ধরে আর বলে, সাপপ কোথায় সরান, আমি ভয় পাই, আমাকে কামড়াবে। আমাকে ভয় পাস না। জি, সাপের থেকে বেশি ভয় আপনাকে পাই। তাহলে সাপের ভয় আমাকে জড়িয়ে আছিস কেন? মেঘলা বুঝতে পারে ভুল কথা বলে ফেলেছে। আসলেই সে রোদ্দুরকে জড়িয়ে আছে, যাকে ভয় করে আরেক ভয়ের জন্য তাকে জড়িয়ে আছে। ব্যাপারটা কেমন না? সে যাই হোক, মেঘলা তবুও রোদ্দুরকে ছাড়ছে না। মেঘলা রোদ্দুরের ঘাড় পর্যন্ত হওয়ায় ওর প্রশস্ত বুকে মেঘলার মাথা ঠেকে আছে। ভয় ও বেডের দিকে তাকাচ্ছে না। সাপ গেছে তাকা এদিকে, মেঘলা তবুও তাকাচ্ছে না। এত রাতে জেগে আছিস কেন? কি করছিলি? বিশ্বাস করুন, আমি আপনার আর বড় আব্বুর কথা শুনতে চাইনি। ঘুম ধরছিল না দেখে উঠেছিলাম, তখন শুনতে পেয়েছি। আমি কি তোকে জিজ্ঞেস করছি কিছু? তাহলে আগেই বলছিস। ব্যাপারটা এমন হলো, একটা প্রবাদ বাক্য আছে, অনেকে বলে, ঠাকুর ঘরে কেড়ে। আমি তো কলা খাইনি। মেঘলা চুপ করে আছে। রোদ্দুর শীতল কণ্ঠে বলে ওঠে, অকারণে ভয় পাওয়ার দরকার নেই। আমি বাঘ ভাল্লুক না। তুই বলে আমি যেসব মানা করি সেগুলো করার কথা ভাবিস না। এবার ছাড়, আমার বউয়ের জন্য রাখা বুকে তুই আছিস, এই কথা আমার ভবিষ্যৎ বউ জানলে কষ্ট পাবে। মেঘলা সাথে সাথে রোদ্দুরের থেকে একটু দূরে এসে দাঁড়ায়, মাথা নিচু। লজ্জা লাগছে। রোদ্দুর ভাইকে জড়িয়েছিল, এর জন্য কি কথা বললে? ছাড়তে বলেছি মানে এই না, দূরে যেতে বলেছি। মেঘলার রোদ্দুরের কথার মানে বুঝতে পারছে না, কখন কি বলে।
রোদ্দুর এক কদম এগিয়ে গেল মেঘলার খুব নিকটে, দৃষ্টি মেঘলার পানে। আমি যেমন ছাড়তে বলায় দূরে গেলি, এখন যদি কাছে আসতে বলি আসবি। দুজন নিকটে থাকার কারণে দুজনের শ্বাস প্রশ্বাস একে অন্যে শুনতে পাচ্ছে। মেঘলার বুক ধুকপুক করছে। রোদ্দুরের নেশালো কণ্ঠ, মেঘলা বুঝতে পারছে রোদ্দুর ভাইয়ের হয়েছে নাকি কিছু খেয়ে এসেছে। মেঘলার মনে মনে বলা কথা বোধহয় শুনতে পেল, তাই ওর জবাব দিল। এই আহিয়ান চৌধুরী। রোদ্দুর অ্যালকোহল ছুঁয়ে ও দেখে না, তার নেশা করতে হয় না, এক জোড়া চোখের দিকে তাকালে এমনি মাতাল হয়ে যায়। সকাল হয়েছে। মেঘলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। রাতে দেরিতে ঘুমালেও সকালে তাড়াতাড়ি দেখতে পায়। নিচে এসে দেখে প্রতিদিনের মতো রাহেলা চৌধুরী ও মাহিমা চৌধুরী নাস্তা বানাচ্ছে। আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী একটু পর খেতে আসবেন, তারপর অফিসে যাবেন। টাইম টু টাইম খারাপ রেডি থাকে, অফিসে দেরি হোক তা যেন না হয়, এই নির্দেশ। নিচে সোফায় হৃদিতা মুখ গোমরা করে বসে আছে, তা দেখে মেঘলা ওর কাছে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখটা এমন করে রেখেছ কেন? ভাইয়া আসেনি বলে ঝগড়া করেছ নাকি? হৃদিতা দাঁতে দাঁত পিষে কথা বলে, ওরে একবার কাছে পাইলে কি যে করতাম, আসবে বলে আজ 3 দিন হলো তবুও আসার নাম নেই, তার কাজ শেষ হয় না। রান্নাঘর থেকে রাহেলা চৌধুরী কণ্ঠ আসল, বলল, জামাইকে সারাদিন যন্ত্রণায় রাখে, কাজ শেষ না হলে আসবে কিভাবে, আমাকে ফোন করে বলে। দেখেন মা, আপনার মেয়ে শুধু শুধু রাগ করে বসে আছে, কথা বলছে না। কি এক ব্যাপার বল, জামাইটা ভালো বলে ওরে সহ্য করে, অন্য কেউ হলে নিশ্চিত ছেড়ে যেত, ওরে সহ্য করতই না। হৃদিতা এমনি রেগেছিল, তার মধ্যে রাহেলা চৌধুরী কথা মাথা গরম করে দিল। সে চেঁচিয়ে বলল, আম্মু তুমি তোমার জামাইয়ের হয়ে সাফাই গাওয়া বন্ধ করো। সে যে কেমন তা জানি, কথা দিয়ে কথা রাখে না, কাজ করতে গেলে ভুলে যায় তার বউ আছে। এই যে দেখেছিস ছোট কেমন বাদর, মেয়ে ভালো বললেও তার গায়ে লাগে। জামাই ভালো, শ্বশুর শাশুড়ি ভালো বলে ওরে সহ্য করে। মাহিমা চৌধুরী রান্না করা তরকারিটা টেবিলে রাখতে আসতে আসতে বলল, না ভাবি, আমার হৃদিতা মা যথেষ্ট ভালো, এজন্য জামাই শ্বশুর বাড়ির সকলে ওরে ভালোবাসে। আমি তো আমার মেয়েটাকে চিন্তিত যে বাদর কোনো কথা শুনে না, কোনো কাজ করতে চায় না, একে যে কার হাতে তুলে দেই এই চিন্তায় বাঁচি না, জামাই ভালো হবে কিনা, ওরে বুঝবে কিনা, এই ভাবি সবসময়। মেঘলা আর হৃদিতা কথা শুনে মাহিমা চৌধুরীর প্রশংসায় হৃদিতা খুশি হলেও মেঘলা খুশি হয় না। আম্মু শুধু বদনাম করে, হ্যাঁ আমি একটু আগোছালো কোনো কাজ করতে গেলে ভুল হয়, তাছাড়া তারাই তো রান্নাঘরে যেতে দেয় না, এর দোষ আমার কেন? মেঘলা জোরে বলে, আমার জামাই আর যাই হোক তোমার মতো বকবে না, এটা নিশ্চিত থাকো। মাহিমা চৌধুরী বলল, হ্যাঁ আমি তো বকি তোর খারাপের জন্য, আমি তোর সৎ মা, বুঝলি? মেঘলা মুখ বাঁকালো। রোদ্দুর রুম থেকে নিচে নেমে আসছে, কেউ খেয়াল করেনি সে। হৃদিতা উঠে দাঁড়ায়, মাহিনা চৌধুরীর ঘাড় জড়িয়ে ধরে বলে, বলল, ছোট আম্মু টেনশন করিও না, মেঘলার জীবনে ভালো কেউ আসবে, ভাইয়া সেও অবশ্যই, সে তোমার প্রিয় পাত্র হবে। মেঘলাকে বুঝবে, ভালোবাসবে, বুঝছ? এমন পাত্র কই পাওয়া যাবে, আমার রোদ্দুর বাবা এক পিছি, তার মতো কি কেউ হবে? তাহলে তাকে জামাই করো। রোদ্দুর গ্লাসে পানি ঢেলে সবে মুখে নিয়েছে, তখনই হৃদিতার কথা শুনে বিষম খায় পানি নাকে মুখে ওঠে। মেঘলা অবাক হয়ে হৃদিতার দিকে চেয়ে আছে। মাহিমা চৌধুরী তখন রান্নাঘরের দিকে যাচ্ছিল বিধায় স্পষ্ট শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞেস করে, কি বললে মা? না কিছু না ছোট মা, তুমি কাজ করো বলে এড়িয়ে যায়, ভাইয়ের দিকে তাকাতেই দেখে সে রাগী চোখে তাকিয়ে আছে, তা দেখে হৃদিতা আমতা আমতা করে বলে, আমার কাজ আছে, ও ফোন দিচ্ছে, আমি কথা বলি। মেঘলা তুই থাক, আমি আসছি বলে কেটে পড়ে। মেঘলা কিছু বুঝতে পারল না, শুধু হৃদিতা আর রোদ্দুর দুজনের দিকে তাকিয়ে কিছু বুঝার চেষ্টা করছে। মেঘলা দাঁড়িয়ে আছে, রোদ্দুর রান্নাঘরে গিয়ে কিছু বলল, তারপর মেঘলার দিকে এক নজর তাকিয়ে উপরে চলে গেল। 5 মিনিট পর মেঘলার ডাক পড়ল, বড় আম্মুর ডাক শুনে দৌড়ে গেল। কি হয়েছে বড় আম্মু, বলো। পাতিল থেকে গরম পানি ঢেলে বালতিতে ঢেলে দিয়ে বলে, যা তো মা, এই গরম পানিগুলো রোদ্দুরকে দিয়ে আয়। গরম পানি উনি কি করবেন? কি জানি বাপু, ও শুধু বলল গরম পানি লাগবে, ও তো কিছু শুনিনি, তুই নিয়ে যা। মেঘলা বাঁধো মেয়ের মতো গরম পানির গ্লাসটা হাতে নিয়ে উপরের দিকে চলল। বড় আম্মুর কথা সে ফেলতে পারে না, আম্মুর চেয়ে বড় আম্মু বেশি ভালোবাসে বলে তার মনে হয়। রোদ্দুরের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, নক করবে নাকি নক না করে ঢুকবে বুঝতে পারছে না। তখন ঘর থেকে উত্তর আসে, ভিতরে আয়। মেঘলা ধীর পায়ে ভিতরে আসলো আর ভাবছে আমি বাহিরে, বুঝলো কিভাবে, দরজা বন্ধ ছিল। এত ভেবে কাজ নেই, গরম পানি রেখে যা। আর আমার কান চোখ এতটাই প্রখর যে আশেপাশে কারো নিঃশ্বাস কিংবা ছায়া দেখলেও বুঝতে পারি কোথায় কে আছে, আর তুই এমন কি। আমার তোর পায়ের শব্দ, নিঃশ্বাসের গতি, রোদ, আলোতে ছায়া দেখলেও বুঝতে অসুবিধা হবে না কে এটা। মেঘলা হামেলে তাকিয়ে আছে। রোদ্দুর ভাই তাকে এত চিনে কবে থেকেই, বা এত খোঁজ রাখলো, কালকে রাতের কথার মানে বুঝতে পারিনি, বা বুঝার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, রেখে যা। রোদ্দুর মাথা নিচু করে ফোনে কিছু করছে। মেঘলা ওর কথা মতো গরম পানি রাখতে ওয়াশরুমের দিকে যায়।
রোদ্দুর মাথা তুলে ওকে ওয়াশরুমে যেতে দেখে বলে, ওয়াশরুমে যাচ্ছিস কেন? গরম পানি রাখতে আপনি না বললেন রেখে যেতে। আমি কি বলেছি ওয়াশরুমে রাখতে? কোথাও রাখবো সেটা তো বলেননি। আমি ভাবলাম শীতের জন্য গরম পানি দিয়ে গোসল করবেন। গোসল করলে আমার গরম পানি লাগে না। তা লাগবে কেন? আপনি নিজে তো আগুন, শুধু মানুষকে জ্বালান। কিছু বললি? মেঘলা তোতলানো শব্দ করে। না, কিছু বলিনি। কোথায় রাখবো বলেন, রেখে চলে যাই। বেলকুনিতে রাখো। বেলকুনির গাছগুলোতে পোকা ধরেছে, একটা স্প্রে করতে হবে, তাতে গরম পানি মেশাতে হবে। এই সামান্য পানির জন্য এক বালতি পানি দিল কেন বড় আম্মু? সে তোর বড় আম্মু আর তুই জানিস। মেঘলা বেলকুনিতে বালতি রেখে নিজের রুমে আসার জন্য বাহির হয়ে আবার ঘুরে যায়। রোদ্দুর ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? না, কিছু না। বল, কি বলতে আসলি? বলবো। হ্যাঁ বল। আপনার একটা ছবি তুলি। কি করবি? একটু দরকার আছে, আমার বান্ধবীরা দেখতে চেয়েছে। রোদ্দুর বাঁকা চোখে তাকালো না, বুঝার চেষ্টা করে বলে, তোর বান্ধবীরা আমার ছবি দেখে কি করবে? আমি কি কোনো সিনেমার নায়ক নাকি যে আমায় দেখতে চাইবে? আপনি সিনেমার নায়কের থেকে কম না। আপনাকে না ব্ল্যাক আর হোয়াইট শার্টে দারুণ লাগে। কি? মেঘলা বুঝতে পারল ভুল কিছু বলে ফেলেছে। কি যা তা বললাম। রোদ্দুর মুচকি হাসে, বুঝতে পারে না বলতে চেয়েও ভুলে বলেছে, আর এও বুঝতে পারে তার প্রিয়তমার মনে তার জন্য একটু হলেও ভালো লাগা তৈরি হয়েছে। রোদ্দুর বলল, সিনেমায় নায়ক হতে সুন্দর হওয়া লাগে, আমি তো সুন্দর না, কালো। রোদ্দুরের কথা শুনে মেঘলার ভারী রাগ হলো, মুখ ফুটে না বলতে চেয়েও বলল, কে বলেছে আপনি কালো? আপনি সাদা, সুন্দর না হলেও আপনার শ্যামলা চেহারায় যে সৌন্দর্য লুকিয়ে আছে তা অন্য কারো মধ্যে নেই। রোদ্দুর নিঃশব্দে হেসে মেঘলাকে প্রশ্ন করে, তাহলে এই শ্যাম পরশকে তোর গল্পের নায়ক বানা। আমি কেন? আমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে আসবে, আপনাকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে, তাদের বলবেন। রোদ্দুরের নির্লিপ্ত প্রশ্ন, তুই প্রেমে পড়েছিস? যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য হলে তো তোরও পড়ার কথা, তাই না? মেঘলা নিজের কথার জালে ফেসে গেছে। রোদ্দুরকে তার পছন্দ না, শাসনের কারণে ভয় পেত বলে। তাছাড়া দেখতে এই শ্যামবর্ণের পরশকে অপছন্দ করার সাধ্যই নেই, কিন্তু তা বলতে পারবে না। আজকাল রোদ্দুর ভাই কেমন সব কথা বলে, বুঝতে পারি না। কি হলো, উত্তর দে। আমি জানি না বলে দৌড় দেয় মেঘলা। সেটা দেখে রোদ্দুর হাসতে থাকে। বিড়বিড় করে বলে, অসময়ের রোদ্দুর আকাশে মেঘ জমবে যখন, মেঘলা আকাশের রোদ্দুরের বৃষ্টি হয়ে ঝরব তখন। ঠিক এমনই একদিন রোদ্দুরের অস্তিত্বে মেঘলা মিশে যাবে। তার মতোই ভালোবাসবে। এই আশা পূরণ হতে দেরি নেই, কারণ তার প্রিয়তমার মনেও ভালোবাসা না হোক, ভালোলাগার ফুল ফুটেছে যেভাবে, সেভাবে ভালোবাসার ফুলও ফুটবে খুব শিগগিরই। মেঘলা কলেজের সামনে নামল। আজকে ড্রাইভার অসুস্থ থাকায় আসতে পারেনি বলে আলিফ চৌধুরী কলেজে নেমে দিয়ে গেল। যাওয়ার সময় বলে গেছে রিকশা নিয়ে সাবধানে বাসায় ফিরতে, আর যদি তা পরও আমায় ফোন করিও, আমি আসব। না আব্বু, তোমার আশা লাগবে না, আমি একা যেতে পারবো। আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। আলিফ চৌধুরী মেয়ের কথায় হাসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। মেঘলা সেদিকে তাকিয়ে থাকে। আব্বু এত ভালোবাসে যা বলারও বাহিরে। এ মানুষটা আমার কোনো শখ অপূর্ণ রাখে না। অবশ্য বড় আব্বুও তেমন হৃদিতা আপুর মতোই ভালোবাসে না। চাইতেও হৃদিতা আপুর জন্য কিছু আনলে আমার জন্য আনে, বলতে গেলে আমিও তাদের নিজের মেয়েই। রোদ্দুর, শাহিনসহ আরও কয়েকজন ছেলে মিলে রাস্তার পাশে বসে চা খাচ্ছিল। তাদের উদ্দেশ্য চা খেয়ে বাসায় যাবে। কিন্তু হঠাৎ একজনের চিৎকার শুনে সকলে রাস্তার দিকে তাকায়। দেখতে পায় একজন বৃদ্ধ লোক রাস্তায় লুটিয়ে পড়ে আছে। রোদ্দুর সহ সকলে দৌড়ে আসে, লোকটাকে ধরে তোলে। মাথায় কোনও একটু লেগেছে, হাতেও একটু কেটে গেছে, রক্ত বাহির হচ্ছে। রোদ্দুর রাস্তার মাথার দিকে তাকিয়ে দেখে একটি গাড়ি ছুটে চলছে। বুঝতে পারল ওই গাড়িটা ধাক্কা দিয়েছে, তারপর না নেমে চলে গেল। কোনো কুত্তার বাচ্চা ভেবে রাগ লাগছে। শাহিন, তোরা উনাকে একটু দেখ, আমি আসছি বলে বাইক নিয়ে ছোটে ওই গাড়ির পিছনে। কিছু দূর যেতে গাড়ির নাগাল পায়। বাইক নিয়ে গাড়ির সামনে দাঁড় করায়। বাইকে থেকে নেমে গাড়িতে থাকা ব্যক্তিকে শার্টের কলার ধরে টেনে বাহির করে, কোনো কথা ছাড়াই থাপ্পড় লাগায়। সে ব্যক্তি গর্জে ওঠে, বলে, কে রে তুই? তোর এত বড় সাহস, অনিক শিকদারের গায়ে হাত দিস? বলে রোদ্দুরকে মারতে গেলে তার হাত মুছড়ে পিঠের দিকে ধরে আর মুখে বলে, সাহস আমার বরাবরই বেশি, আর আমি কে তা না জানলেও চলবে। তুই আগে বল, রাস্তায় বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়ে আসলি কেন? লাগছে ব্যথাতুর কণ্ঠে বলে, কোথায়? আমি তো দেখতে পাইনি। দেখতে পাসনি? আয় চল তাহলে দেখতে পাবি, বলে ওর শার্টের কলার ধরা অবস্থায় টেনে নিয়ে যায় সেই জায়গায় যেখানে বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়েছিল। তাকেও সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখ এবার কাকে ধাক্কা দিয়েছিস। অনেক পাশে সে বৃদ্ধকে দেখে নাক সিটকায়, পকেট থেকে কিছু টাকা ছুড়ে দিয়ে বলে, ওষুধ কিনে দিস। এসব গাড়ির সামনে আসে যাতে টাকা হাতাতে পারে।
অনিকের কথা শুনে রোদ্দুরের রাগ বেড়ে যায়, রাস্তা থেকে তুলে আবার মারতে শুরু করে। শাহিন সহ সকলে থামাতে দৌড়ে যায়। কোনো মতে ওকে থামায় আর শাহিন বলে, এখন এসব মারামারি করে রিপিটেশন নষ্ট করলে চলবে না, কখনকে ছবি তুলে ভুয়া নিউজ ছড়ায় তার ঠিক নেই। এই তুই বাঁচতে চাইলে এখান থেকে যা। এই সামান্য এক বৃক্ষকের কারণে আমাকে মেরে ঠিক করলি না। আমি অনিক শেখ, আজির শেখের ভাগনার গায়ে হাত দিয়ে ভালো করলি না। খুব শিগগিরই তোর ব্যবস্থা করব বলে গাড়িতে উঠে চলে গেল। রোদ্দুর সবাইকে জিজ্ঞেস করে, এ আজির শেখের বোনের ছেলে? সবার মধ্যে সবুজ নামে এক ছেলে বলে, হ্যাঁ ভাই, ও আজির শেখের ছোট বোনের ছেলে। একদম বখাটে ছেলে। এর কাজ মেয়েদের বিরক্ত করা, নেশা করা, রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কত মানুষকে এমন করেছে, কিন্তু ক্ষমতার জোরে মুখ বন্ধ থাকে। ওদের ক্ষমতা হারাতে বেশি দেরি নেই। আচ্ছা শোন, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজ আর যাব না, তোরা বাসায় চলে যা, আমার অন্য একটা কাজ আছে, শেষ করে চলে যাব। রোদ্দুরের কথা মতো সকলে চলে গেল। রোদ্দুর বাইক নিয়ে ছুটল উত্তর দিকে। রাস্তায় শাহিন কিছু দূর যেয়ে পিছনে ঘুরে উত্তর দিকে যেতে দেখে মনে মনে ভাবে, ওদিকে তো বাসা না, কোথায় যাচ্ছে? কিছু একটা মনে পড়তে মুচকি হাসে, কারণটা কালকে জেনেছে। মেঘলাদের আজ বেশি ক্লাস ছিল না, তাই ওরা চারজনে নিত্যদিনের মতো ক্লাস শেষ করে ক্যাম্পাসের মাঠের আম গাছটার নিচে শান বাঁধানো জায়গাটায় বসে গল্প করছে। অবন্তিকা শুরু করে দিয়েছে রোহিতের কথা। রিন্তি বলে, হয়েছে ভাই, তোর রোহিতের কথা বাদ দে, তখন থেকে বকবক করে মাথাটা খেলি। সাথী বলল, নয়া নয়া প্রেমের বাতাস, কিছুদিন যাক দেখবি আর কিছু নেই। অবন্তিকা রাগ হয়ে সাথীকে বলে, তোর মনে ভালোবাসা নেই বলে আর কেউ ভালোবাসবে না এমনটা ভাবা বাদ দে, রোহিত অনেক ভালো ছেলে, এখনের মতো পরেও ভালোবাসবে। অবন্তিকার কথা শুনে সাথী মুচকি হাসে আর ভাবে, আসলেই কি আমার মন নেই? না আছে, তবে সে মন কাউকে ভালোবাসবে এ কথা বলেনি। আমার মন ও আমার বাস্তবতা বুঝে। সবাই কথা বলছে অথচ মেঘলা চুপ করে আছে, কিছু ভাবছে। রিন্তি ওকে একটু ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ রে মেঘলা, সবাই তো প্রেমে পড়ছে, তুই কবে পড়বি? তোর কেমন ছেলে পছন্দ? মেঘলা আনমনে উত্তর দেয়, রোদ্দুর ভাইয়ের মতো শ্যাম পরশ, যাকে দেখলে মন প্রেমে পড়ে যাবে। বলিস কি? তুই না কালকেই বললি রোদ্দুর ভাইকে ভয় পাস, আজকে আবার তারই গুণগান করছিস, তার মতো প্রেমিক পুরুষ চাইছিস কারণ কি? মেঘলা বেবাচেকা খেয়ে গেল, বুঝতে পারল ভুল কথা এখানে বলে ফেলেছে, কিন্তু কিছু করার নেই, এখন কিছু একটা বানিয়ে বলতে হবে। তার আগে অবন্তিকা বলল, মনে হয় আমার মতো তার মনেও নতুন প্রেমের রং লেগেছে, বুঝছি। হ্যাঁ ঠিক বলেছিস। রিন্তি ও ওর সাথে তাল মেলায়। তাকে ভয় পাই বলেছি, তার মানে এই না যে সে পছন্দের হতে পারবে না। রোদ্দুর ভাইকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। তাহলে তুই প্রেমে পড়ে গেছিস নাকি? না তেমন না, উনাকে ভালো লাগে, আবার ভয় ও পাই। আমি কেন ভালোবাসতে যাব? উনার গার্লফ্রেন্ডও থাকতে পারে। গার্লফ্রেন্ড না থাকলে তুই চান্স নিবি? আগে জিজ্ঞেস করে দেখবি। হ্যাঁ আমার শখ জাগছে এসব প্রশ্ন করে তার হাতে থাপ্পড় খেতে। তোর ইচ্ছে হলে জিজ্ঞেস করে আয়। পরিচয় করিয়ে দেশ, আর তোকে বললাম না ছবি তলে আনতে? আমি চেয়েছিলাম কিন্তু উনি ছবি তুলতে দেয়নি বলে। আমি কি কোনো সিনেমার নায়ক যে আমাকে দেখতে হবে? রিন্তি বলে ওঠে, তোর রোদ্দুর ভাই বেশ ঘাটতারা মনে হচ্ছে। ঘাটতারা না হলে কি আর বড় আব্বুর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে যায়? রিন্তি অবাক হয়ে বলে, কি বলিস, সামনে এমপি নির্বাচনে দাঁড়াবে? হ্যাঁ। তাহলে তোর ভাইয়ের সাথে সেটিংটা করে দিস তো। আমার অনেকদিনের স্বপ্ন, রাজনীতি করবে, নেতা মেতা ভাবসাব থাকবে, এমন কাউকে বিয়ে করব। মেঘলা ভ্রু কুচকে তাকায় রিন্তির মাথায় টোকা দিয়ে বলে, রোদ্দুর ভাইয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেল, সে পাত্তা দিবে না। অবন্তিকা রিন্তির হাত ধরে ঝাঁকিয়ে বলে, দোস্ত রাখো মেঘলার, রোদ্দুর ভাই সামনে দেখ কি হ্যান্ডসাম পোলা আসতেছে, এটাকে দেখে মনে হচ্ছে নায়ক, একে পটাতে পারলে হবে। রিন্তি অবন্তিকার কথা মতো সেদিকে তাকায় আর বলে, ওয়াও, হাউ সুইট বয়। মেঘলা ছোট ছোট চোখ করে ওদের দিকে তাকিয়ে ওদের কথা শুনছে। ওরা দুজনে মেঘলার সামনে, তাই মেঘলা পিছনে না ফিরে দেখতে পাবে না, আর তার ইচ্ছে নেই ছেলেকে দেখা, তাই সে চুপ করে আছে। কিছু সাথী যখনই বলে উঠল, রোদ্দুর ভাই না এটা। সাথীর কথা শুনে মেঘলা ঝট করে সেদিকে ঘুরল। আসলেই রোদ্দুর ভাই আসছে, গায়ে হোয়াইট শার্টের উপর ব্ল্যাক ব্লেজার। উফস কি সুন্দর লাগছে। আশেপাশে আরও অনেক মেয়ে তার দিকে তাকিয়ে আছে, তা দেখে মেঘলার কেন জানি হিংসা হচ্ছে। রোদ্দুর মেঘলার সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করল, ক্লাস শেষ? মেঘলা মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ শেষ। অবন্তিকা রিন্তিকে ফিসফিস করে বলছে, এটাই তাহলে মেঘলার রোদ্দুর ভাই আসলেই হেব্বি সুন্দর। রোদ্দুর মেঘলার দিক থেকে চোখ সরিয়ে সাথীকে হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছো সাথী? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এতদিন ভালো না থাকলে কিছুদিন থেকে বেশ ভালোই থাকি। কথাটা মেঘলার দিকে চেয়ে বলল, তারপর রিন্তি আর অবন্তিকাকেও জিজ্ঞেস করে, তোমরা রিন্তি আর অবন্তিকা রাইট? দুজনে হেসে উত্তর দেয়, জি ভাইয়া, কিন্তু আপনি আমাদের চিনলেন কিভাবে? আমাদের তো আগে দেখেননি, আর আপনি এখানে থাকতেন ও না শুনেছি।
রোদ্দুর মুচকি হেসে জবাব দেয়, আমি এই শহরে না থাকলেও খোঁজ খবর তো রাখি। আর এই কলেজের খোঁজ তো এমনিতে বেশি রাখা লাগে। ওরা চারজনের রোদ্দুরের কথা শুনে অবাক মেঘলা মনে মনে ভাবে এখানে কি উনার গার্লফ্রেন্ড পড়ে নাকি। রিন্তি আবারও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এই কলেজে কি আপনার প্রিয় কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো, খুবই প্রিয়, যাকে বলে প্রিয়তমা। মেঘলার একটু মন খারাপ হলো, তবুও জানতে চাইল, তাকে দেখতে বুঝি এসেছেন? আর এই কলেজে আপনার গার্লফ্রেন্ড পড়ে আগে বলেননি তো? হ্যাঁ তাকে দেখতে এসেছিলাম, দেখা পেয়েছি। আর বলিনি, ইচ্ছে হয়নি। তাই এখন বাসায় চল বলেই হাঁটতে লাগে। মেঘলার তবুও আবার প্রশ্ন করছে, আপনি কি এতদিন পর তাকে দেখতে বাসায় এসেছেন? রোদ্দুর পা থেমে দেয়, মেঘলার সহ সকলের দিকে একবার তাকালো, তারপর জবাব এলো, যারে হৃদয়ে রাখি তারে চোখে দেখা লাগে না। মনের গভীরে যারে বাঁধি সে দূরেও থাকে না। দূরত্ব কেবল বাহ্যিক, যাকে হৃদয়ে অনুভব করি সে সবসময় কাছেই থাকে। রোদ্দুরের কথা শুনে মেঘলা সহ সকলে হা হয়ে তাকিয়ে আছে। কি সুন্দর ভালোবাসার কথা, নিশ্চিত উনার প্রিয়তমা ভীষণ লাকি হবে। তবে মেঘলার মন খারাপ হলো। কিন্তু কেন? উনার গার্লফ্রেন্ড থাকতে পারে, তাতে আমার কি? নিজের মনে প্রশ্ন করে আবার নিজে উত্তর দেয়। রোদ্দুর ততক্ষণে কলেজ থেকে বেরিয়ে গেছে। মেঘলা ওদেরকে বিদায় দিয়ে সেদিকে পা চালায়। চলবে ইনশাআল্লাহ